আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 2028 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো আমরা লাস্ট দুইটা ক্লাসে রাইট ফর্ম ভার্বের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সেই সাথে বলা যেতে পারে আজকের পার্টটাই আমাদের শেষ পার্ট। এই পার্টে আমরা পাঁচটার মতো নিয়ম বা পাঁচটার মতো রুলস আমরা আলোচনা করব এবং এই পাঁচটা নিয়মের পর আমাদের আর রাইট ফর্ম ভার্বের কোনো কিছুই পড়তে হবে না। এরপরে আমরা কি করব, শুধু বোর্ড কোশ্চেন এবং যে মডেল কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। ওইগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এই রাইট ফর্ম ভার্বের উপর আমরা একটা সুন্দর এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। সেই সাথে পরীক্ষার হলে আমরা কি করতে পারবো, কনফিডেন্সের সাথে এই রাইট ফর্ম ভার্ব এই টপিকটা আমরা খুব সহজভাবে আনসার করে আমরা সম্পূর্ণ মার্ক নিশ্চিত করতে পারবো। তাহলে বেশি কথা না বলে আজকে আমরা আমাদের রাইট ফর্ম ভার্বের তৃতীয় পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, গত ক্লাসে আমরা 20 নাম্বার নিয়ম পর্যন্ত পড়ছিলাম। আজ আমরা 21 নাম্বার নিয়ম থেকে শুরু করবো। দেখি কি বলছে। ফাইলের ব্যবহার। ফাইলের ব্যবহারটা কি? দুইটা নিয়ম ফাইলের। কোনটা? ফাইলের ঠিক পরেই কোনো ভার্ব থাকলে তার সাথে সরাসরি কি হবে, আইএনজি যুক্ত হবে। আর 2 নম্বরে বলছে কিন্তু ফাইলের পরে যদি সাবজেক্ট থাকে তবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমাদের এই বাংলাটা বোঝার দরকার নাই, তুমি সহজভাবে বুঝো যে হোয়াইল এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এই কোনো সেন্টেন্সে যদি এই হোয়াইল এই কিওয়ার্ডটা পাও তাহলে এর ঠিক পরেই যদি কোনো ভার্ব থাকে বা হোয়াইলের ঠিক পরেই যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে ওই ভার্বের সাথে সবসময় কি করতে হবে, আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি করতে হবে, হোয়াইল এই কিওয়ার্ডটা আমাদের আইডেন্টিফাই করতে হবে আগে। এই হোয়াইল যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এই হোয়াইলের একেবারে পরেই যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের পরে কি হবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর আরেকটা কথা বলছে যে হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব না থাকে, মাঝখানে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি, ওয়াজ অথবা ওয়ার বসে এর সাথে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো কি, এটা বি ভার্ব বসবে, ওয়াজ অথবা ওয়ার এর সাথে কি হবে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে কি হয়ে যাবে, আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে আমাদের। তাহলে আমরা নিয়মটা বললাম, এখন যখন আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝবো তখন দেখবা যে এই রুলসটা আমাদের কাছে একেবারে সহজ মনে হইতেছে। দেখো প্রথমে কি বলছে, হোয়াইল ড্যাশ আই স হিম। এই যে দেখো প্রথম নিয়ম অনুযায়ী হোয়াইল আছে, এরপরে ঠিক এরপরে কি আছে, ভার্ব আছে। আর ভাইয়া কি বলছিল, হোয়াইলের ঠিক পরেই যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, ওই ভার্বের সাথে শুধু আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে কি হয়ে যাবে, আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, হোয়াইলের পরে ওয়াক আছে ভার্বটা, এর সাথে আমরা কি করব, শুধু আইএনজি যুক্ত করে দেব। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর एग्जांपले যদি যাই, হোয়াইল হি ড্যাশ আই এন্টার্ড। এই যে দেখো হোয়াইল আছে, এরপরে ঠিক ভার্ব না, এরপরে একটা সাবজেক্ট আছে। এই যে হি, হি একটা কি সাবজেক্ট। তাহলে আমরা কি বলছিলাম, হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে এরপরে যে ভার্বটা হবে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, ওয়াজ অথবা ওয়ার বসবে। এই যে ওয়াজ অথবা ওয়ার বসবে, আর যে ভার্বটা থাকবে ওটার সাথে কি করব, আমরা শুধু আইএনজি যুক্ত করে দিব। আর কখন ওয়াজ কখন ওয়ার, এই যে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় আমরা ওয়াজ দিব, আর সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমরা কি দিব, ওয়ার দিব। হি হলো একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা ওয়াজ ব্যবহার করছি। এরপরে কি আছে, রিড, এর সাথে শুধু আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এরপর যদি আমরা 3 নাম্বার নিয়মে যাই, হোয়াইল হি ড্যাশ ইট রেন্ট। এই যে দেখো হোয়াইল আছে, এরপরে একটা সাবজেক্ট আছে। হোয়াইলের পরে যদি আমাদের ডাইরেক্ট ভার্ব থাকতো তাহলে আমরা কি করতাম, শুধু আইএনজি যুক্ত করে দিতাম, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যেত। কিন্তু হোয়াইলের পরে এখানে কি আছে, একটা হোয়াইলের পরে এখানে একটা সাবজেক্ট আছে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আমাদের কি করতে হবে, সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, ওয়াজ অথবা ওয়ার, আর যে ভার্বটা থাকবে সেটার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করে দিব। এই যে দেখো উই হলো কি একটা প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা ওয়ার ব্যবহার করব। আর এই ভার্ব যেটা আছে ওটার সাথে শুধু আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা 21 নাম্বার নিয়মটা খুব সহজেই শিখে গেলাম। এখন আমরা কি পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। দেখি পরবর্তী নিয়মটা কি বলছে। পাস্ট ক্লসের পর ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে নিয়মটা কি হবে, যদি কোনো বাক্যের মেইন ক্লসের ভার্বটি পাস্ট টেন্স হয় এবং পরের অংশে ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকে তবে সাবজেক্টের পর শুড অথবা উড বসে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, এত বড় বাংলা লেখা আমাদের বোঝার দরকার নেই, আমরা সহজভাবে বুঝবো। কি সেটা দেখো, সহজভাবে যদি আমরা বুঝি, একটা সেন্টেন্সের যদি দুটো ক্লজ থাকে, আচ্ছা আমরা ক্লজ এবং ফ্রেজ তাও চিনি না, কি হবে, একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে আর এবং প্রথম ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় এবং ওই সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে মাঝখানের যে ভার্বটা থাকবে বা দ্বিতীয় নাম্বার বা মাঝখানের যে ভার্বটা থাকবে ওই ভার্বের পূর্বে আমরা কি বসাবো, শুধু একটা উড বসায় দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আর ভবিষ্যৎ নির্দেশক শব্দ কোনগুলো, এই যে দেখো নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এগুলো কি ভবিষ্যৎ নির্দেশক শব্দ। নেক্সট ডে মানে কি
পরবর্তী দিন, নেক্সট উইক মানে কি পরবর্তী সপ্তাহ, মানে কি মানে ভবিষ্যৎ নির্দেশক একটা শব্দ, ভবিষ্যতের কথা বলতেছে। তাহলে আমাদের রুলসটা কি হবে, একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে এবং প্রথম ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, ভালো করে বুঝো, প্রথম ভার্বটা কি হবে পাস্ট টেন্সে, এবং ওই সেন্টেন্সেই যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে মাঝখানের যে ভার্বটা আছে ওই ভার্বের পূর্বে আমরা শুধু কি বসাবো, শুধু একটা উড বসায় দিব। তোমাদের শুড ব্যবহার করা দরকার নাই, মোটামুটি সব ক্ষেত্রেই কি উড ব্যবহার করা যায়, তাই তোমরা কি শুধু উড দিয়ে শিখো, তোমরা কি বসায় দিবা, তোমরা শুধু উড বসায় দিবা, তাহলে কি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। আর দেখো তো উড কি একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর আমরা কি জানি সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা আমাদের এক্সট্রা করে পড়ার দরকার আছে। আমরা কি শুধু জানবো যে একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে এবং প্রথম ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় এবং ওই সেন্টেন্সে যদি মানে ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে মাঝখানের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পূর্বে আমরা কি বসায় দিব, শুধু একটা উড বসায় দিব, তাহলে কি হয়ে যাবে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এখন যদি আমরা এক্সাম্পলে যাই তখন দেখবো একবার পানির মতো সহজ করে বুঝে ফেলতেছি আমরা। দেখো, হি সেড দ্যাট হি ড্যাশ হোম দ্য নেক্সট উইক, এই যে দেখো আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। এই যে দেখো এখানে দুটো ভার্ব আছে, এই যে প্রথম ভার্বটা আমাদের কি আছে পাস্ট টেন্সে আছে, এবং এই সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে, এই যে দেখো নেক্সট উইক ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে, তাহলে কি হবে, এই যে মাঝখানের যে ভার্বটা এই ভার্বের পূর্বে আমরা শুধু কি বসায় দিব, একটা উড বসায় দিব। আর উড হলো একটা মডাল ভার্ব, আর উডের পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কি হয়ে যাবে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে এটা সঠিক আনসার কি হয়ে যাবে, হি সেড দ্যাট হি, এই যে গো আছে না, গো এর পূর্বে আমরা উড বসায় দিব, আর উড যেহেতু মডাল ভার্ব এরপরে যে গো এর বেস ফর্ম কি গো, তাহলে আমাদের কি হয়ে মানে সঠিক আনসারটা কি হবে, উড গো। তাহলে আমরা কত সহজ করে বুঝে গেলাম। এখন যদি 2 নাম্বার एग्जांपले আমরা যাই, এটা দেখি কি বলছে, she said that she dash land next year, এই যে দেখো she এরপরে দেখো দুটো ভার্ব আছে একটা সেন্টেন্সে, প্রথম ভার্বটা কি আছে পাস্ট টেন্সে আছে, এবং একই সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে, এই যে দেখো নেক্সট ইয়ার মানে কি পরবর্তী বছর, তাহলে ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে এবং কি প্রথম ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি মাঝখানের যে ভার্বটা বসবে এই ভার্বের পূর্বে আমরা কি বসায় দিব, শুধু একটা উড বসায় দিব, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে 2 নাম্বার আনসারটা কি হবে, এখানে বাই আছে, আমরা শুধু কি লিখবো উড বাই, উড বাই দিলে কি হয়ে যাবে আমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। এখন যদি আমরা 3 নাম্বার एग्जांपले যাই, হি সেড দ্যাট হি ড্যাশ মি দ্য নেক্সট উইক, এই যে দেখো হি আছে, এই যে প্রথম একটা ভার্ব এরপর আরেকটা ভার্ব, এই যে প্রথম ভার্বটা কি আছে আমাদের পাস্ট টেন্সে আছে, আর পরের যে একটা এই সেন্টেন্সে আবার ভবিষ্যৎ নির্দেশক একটা শব্দ আছে, কোনটা সেটা নেক্সট উইক, নেক্সট উইক মানে কি পরের সপ্তাহ, মানে কি ভবিষ্যৎ নির্দেশক একটা শব্দের কথা মানে ভবিষ্যতের কথা বলতেছে, তাহলে আমাদের মানে পূর্বের ভার্বটা কি আছে পাস্ট টেন্সে, এবং এই ওই একই সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে, তাহলে এই মাঝখানের যে ভার্বটা বসবে সেটার পূর্বে আমরা শুধু একটা কি বসায় দিব, উড বসায় দিব, তাহলে কি হয়ে যাবে আমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের 3 নাম্বার আনসার কি হবে, উড ভিজিট, কারণ আমরা জানি উড একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সব সময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। এখন আমরা 4 নাম্বার एग्जांपले যদি আমরা যাই, আই সেড দ্যাট আই ড্যাশ টু লন্ডন নেক্সট উইক, এই যে দেখো একটা সেন্টেন্সে দুটো ভার্ব আছে এবং প্রথম ভার্বটা সেড কি একটা V2 তে আছে বা পাস্ট টেন্সে আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এখন আমরা দেখব ওই একই সেন্টেন্সে আরেকটা কিওয়ার্ড আছে, কি সেটা ভবিষ্যৎ নির্দেশক একটা শব্দ আছে নেক্সট উইক মানে কি পরের সপ্তাহ, তাহলে মাঝখানের যে ভার্বটা বসবে সেই ভার্বের পূর্বে আমরা কি বসাবো, শুধু একটা উড বসায় দিব, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমাদের 4 নাম্বার সঠিক আনসার কি হবে, এখানে গো আছে, আমরা শুধু একটা গো এর পূর্বে কি বসাবো, উড বসাবো, আর উড যেহেতু একটা মডাল ভার্ব আর উডের পরে সবসময় কি বসবে, তাহলে ভার্বের একটা বেস ফর্ম বসবে, তাহলে গো এর বেস ফর্ম কি, গো এর বেস ফর্ম হলো গো, তাহলে আমাদের 4 নাম্বারের আনসারও মানে 4 নাম্বার যে एग्जांपलটা ছিল ওটারও সঠিক আনসার আমরা পেয়ে গেলাম। সেই সাথে আমরা 22 নাম্বার নিয়মটা খুব সহজেই বুঝে গেলাম। এটা একটু মানে তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে, বাট তোমাদের এই বাংলাটা বোঝার দরকার নাই, তোমরা নরমালি বুঝো যে একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে এবং প্রথম ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় এবং সেই একই সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে, আর ভবিষ্যৎ নির্দেশক শব্দ কোনগুলো, এই যে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এগুলো কি ভবিষ্যৎ নির্দেশক শব্দ। এই একই সেন্টেন্সে যদি এই ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলোও থাকে, তাহলে মাঝখানের যে ভার্বটা আছে ওই ভার্বের পূর্বে আমরা শুধু একটা কি বসায় দিব, একটা মডাল ভার্ব উড বসায় দিব, তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে খুব সহজে আমরা 22 নাম্বার নিয়মটা বুঝে গেলাম। এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, এখন আমরা পরবর্তী রুলে চলে আসছি, দেখি পরবর্তী নিয়মটা কি। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর ব্যবহার। নিয়ম, বাক্যে কনজাংশন হিসাবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা সো ডট ডট দ্যাট থাকলে পরবর্তী অংশে অর্থ অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট বসে এবং এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসে। আচ্ছা, এই যে বাংলাটা, এটা আমাদের বাংলাটা বোঝার দরকার নেই, আমরা সহজভাবে বুঝবো যে কোনো একটা সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো দেখো, কিওয়ার্ড গুলো কি কি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা সো ডট ডট
দ্যাট। আচ্ছা সো ডট ডট দ্যাট মানে কি? সো থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ থাকবে, এরপরে দ্যাট থাকবে, এটাকেই হলো কি বলা, এটাকে সংক্ষেপে বলা হয় সো ডট ডট দ্যাট। মানে কি সো থাকবে, মাঝখানে কোনো একটা ওয়ার্ড থাকবে অথবা কি থাকবে, একটা ফ্রেজ থাকবে, এরপরে দ্যাট থাকবে। এই সো ডট ডট দ্যাট যদি থাকে তাহলে পরবর্তী যে আমাদের ভার্বটা বসবে ওই ভার্বের সাথে ক্যান কুড অথবা মে মাইট বসবে, অর্থ অনুযায়ী বসবে। এরপরে কি বসবে, মানে যে এরপরে যে মেইন ভার্বটা আছে ওটার ভি ওয়ান ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। আচ্ছা এটা পড়ার দরকার আছে, আমরা কি জানি ক্যান কুড মে মাইট হলো একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই অংশটুকু আমাদের তো পড়ার দরকার নেই, আমাদের জাস্ট মনে রাখতে হবে যে কোনো একটা সেন্টেন্সে যদি এই কিওয়ার্ড গুলো থাকে, যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা সো ডট ডট দ্যাট, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে যে পরে ভার্বটা বসবে ওই ভার্বের পূর্বে আমরা শুধু কি বসাবো, ক্যান কুড অথবা মে মাইট। যদি তোমার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমরা কি বসাবা, ক্যান অথবা মে। আর যদি তোমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে, সরি তোমাদের প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা কি বসাবা, কুড বসাবা অথবা মাইট বসাবা। তবে মানে প্রায় প্রতি ক্ষেত্রে তোমরা ক্যান অথবা কুড এইটা ব্যবহার করতে পারবা, তাই তোমরা একটা দিয়ে শিখতে পারো যে শুধু তোমরা ক্যান অথবা কুড ব্যবহার করবা। তোমাদের মে অথবা মাইট এটা মনে রাখার দরকার নাই, তোমাদের মোটামুটি এসএসসি স্ট্যান্ডার্ডে ক্যান এবং কুড দিয়ে কি সবগুলো সেন্টেন্স হয়ে যায়। তাহলে তোমরা এভাবে মনে রাখো যে এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে যে পরবর্তী ভার্বটা বসবে ওই ভার্বের পূর্বে তোমরা শুধু ক্যান কুড ব্যবহার করবা। যদি তোমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকে তোমরা ক্যান ব্যবহার করবা, আর প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি ব্যবহার করবা, তোমরা কুড ব্যবহার করবা। আর ক্যান কুড হলো একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের পর যে ভার্বটা বসে সেটা কি বসবে, বেস ফর্মে বসবে। এটা তো আমাদের নতুন করে শেখার দরকার নেই, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। আচ্ছা নোট কি বলছে দেখি তো, প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স হলে পরের পরের অংশে কি বসবে, ক্যান অথবা মে, কিন্তু প্রথম অংশটি পাস্ট টেন্স হলে পরের অংশে কুড অথবা মাইট বসবে। এটা তো আমরা একটু আগেই বললাম যে প্যাসেজটা যদি তোমাদের প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তোমরা কি বসাবা, ক্যান বসাবা, আর প্যাসেজটা যদি তোমাদের পাস্ট টেন্স হয় তোমরা কি বসাবা, কুড বসাবা। আচ্ছা এটা আমরা সহজ করে বুঝে গেলাম, এখন আমরা এক্সাম্পল যখন যাব তখন আমরা আরো বেশি সহজ করে বুঝবো এবং আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা। দেখি কি বলছে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ড্যাশ মোর রেজাল্ট। আচ্ছা দেখো তো আমাদের কিওয়ার্ড আগে আইডেন্টিফাই করতে হবে, যে আমরা কিওয়ার্ড পাই গেছি সো দ্যাট। এই সো দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে যে ভার্বটা বসবে ওই ভার্বের পূর্বে আমরা ক্যান অথবা কুড ব্যবহার করব। আমাদের সেন্টেন্সটা বা প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা ক্যান ব্যবহার করব। আর সেন্টেন্সটা অথবা প্যাসেজটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা শুধু একটা কুড ব্যবহার করে দিব। দেখো তো এই সেন্টেন্সটা কিতে আছে, যে ওয়ার্ক, ওয়ার্ক কি, ওয়ার্ক এটা প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়ার্ক কি একটা, ওয়ার্ক একটা ভার্ব। আর এই ওয়ার্ক দেখে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা আছে আমাদের প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, অবশ্যই ক্যান ব্যবহার করব। তাহলে আমাদের এক নাম্বার एग्जांपलेর সঠিক आंसर হবে ক্যান গেট। ক্যান হলো একটা মডাল ভার্ব, এরপরে কি বসবে সব সময়, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে গেট আছে, গেটের বেস ফর্ম কি, গেটের বেস ফর্ম হলো গেট। তাহলে আমরা এক নাম্বার एग्जांपलेর সঠিক आंसर পেয়ে গেলাম। এখন যদি দুই নাম্বার एग्जांपले যাই আমরা, হি রিডস মোর ইন অর্ডার দ্যাট হি ড্যাশ এ গুড রেজাল্ট। আচ্ছা দেখো তো এখানে আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি নাকি আগে, ইন অর্ডার দ্যাট। এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এর পরের যে ভার্বটা বসবে ওই ভার্বের পূর্বে ক্যান অথবা কুড বসবে। যদি সেন্টেন্সটা অথবা প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হয় আমরা ক্যান বসাবো, আর সেন্টেন্সটা অথবা তোমার প্যাসেজটা যদি পাস্ট টেন্সে হয় আমরা কি বসাবো, কুড বসাবো। এতটুকু বুঝলে আমাদের এই রুলসটা মানে শেষ হয়ে যাবে। এই যে দেখো এখানে রিডস, এই রিডস এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের এই সেন্টেন্সটা কিতে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এই ভার্বের পূর্বে কি বসাবো, অবশ্যই ক্যান বসাবো। আর ক্যান যেহেতু মডাল ভার্ব এরপরে সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাই মেক এর বেস ফর্ম হলো মেক। তাহলে আমরা এখানে আমাদের দুই নাম্বার एग्जांपलेর সঠিক आंसर কি হবে, ক্যান মেক। এখন যদি আমরা তিন নাম্বার एग्जांपले যাই বা লাস্ট एग्जांपल আমাদের কি বলছে, she was so anxious that she dash easily। আচ্ছা এখানে কি বলছে দেখো, আমরা কিওয়ার্ড গুলো খুঁজবো আগে। আমরা কি পড়ছিলাম, এই যে দেখো সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট মানে কি, এই যে সো এবং দ্যাট এর মাঝখানে কোনো একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ থাকবে। এই দেখো anxious এটা একটা ওয়ার্ড আছে, তার মানে আমরা এই রুলস অ্যাপ্লাই করতে পারি। এই যে আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেললাম, এখন এই যে এই ভার্বটার পূর্বে আমরা কি বসাবো, শুধু ক্যান অথবা কুড বসাবো। কিন্তু এই ভার্বের পূর্বের অংশ বা এই প্যাসেজটা যদি আমাদের প্যাসেজটা কোন টেন্সে আছে সেটাও আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই যে দেখো ওয়াজ দেখে বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে। যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ক্যান না কুড। অবশ্যই আমরা কুড ব্যবহার করব, কারণ আমাদের এই সেন্টেন্সটা কিতে আছে, পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানে শুধু কুড ব্যবহার করব। আর বাকি যে ভার্বটা আছে সেটাই লিখে দেব, কারণ আমরা জানি কুডের পর কুড একটা মডাল ভার্ব, আর এই মডাল ভার্বের পর সবসময় কি বসে, একটা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমাদের তিন নাম্বার যে एग्जांपलটা ছিল এটার সঠিক आंसर হবে কুড নট স্পিক। তাহলে আমরা এই 23 নাম্বার যে নিয়মটা ছিল সেটাও আমরা খুব সহজে শিখে গেলাম, কারণ আমরা পরবর্তী নিয়মে চলে যাব।
আচ্ছা, এখন আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। দেখি পরবর্তী নিয়মে কি বলছে আমাদের। 24 নাম্বার নিয়ম হলো লেস্ট এর ব্যবহার। এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধু তোমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেই না, এটা তোমাদের ধরো যে তোমরা যখন তোমরা এইচএসসি তে উঠবা, যখন তোমাদের একটা টপিক আসবে যে কমপ্লিটিং সেন্টেন্স, সেটাতেও তোমরা 1 নাম্বার মাস্ট এই রুলস থেকে পাবা, এবং তোমাদের এসএসসি এক্সামেও এই রুলস থেকে একটা নিয়ম চলে আসতে পারে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখি তো এটা কি। এটা লেস্ট নিয়মটা হলো আমাদের লেস্ট যুক্ত বাক্যের পরবর্তী অংশে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসে এবং মূল ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, আমরা বাংলাটা বোঝার দরকার নাই, সহজভাবে বুঝো। কোনো একটা সেন্টেন্সে এই লেস্ট এই কিওয়ার্ডটা যদি পাও, কিওয়ার্ডটা মনে রাখবা, আমাদের কিওয়ার্ডটা কি লেস্ট। এই লেস্ট এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে পাও, তাহলে এই যে এই লেস্টের পরে যে ভার্বটা বসবে, ওই ভার্বের পূর্বে শুধু আমরা কি বসাবো, শুড অথবা মাইট বসায় দিব। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বসাতে পারো। তোমার যদি ইচ্ছা হয় শুড বসাতে, তুমি শুড বসাতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি মাইট বসাবো, তুমি মাইটও বসাতে পারো। তোমাদের মেইন কনসেপ্টটা হলো লেস্ট এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে পাও, তাহলে ওই মানে এই লেস্টের পরে যে ইমিডিয়েট পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বের পূর্বে কি বসাবা, তোমরা একটা শুড অথবা মাইট বসাবা। তোমার যেটা ইচ্ছা তোমরা সেটাই বসাতে পারো। আর এরপরে যে মেইন ভার্বটা থাকবে ওটার কি বসাবা, ওটার বেস ফর্ম বসাবা। আচ্ছা, আমরা কি জানি শুড এবং মাইট হলো একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এটা আমাদের কি নতুন করে পড়ার দরকার আছে? আমাদের কোনো দরকারই নেই। আমরা শুধু এতটুকু মনে রাখবো, কোনো একটা সেন্টেন্সে এই কিওয়ার্ড লেস্ট এই কিওয়ার্ডটা যদি থাকে, তাহলে এরপরে যে ভার্বটা বসবে সেটার পূর্বে আমরা শুড অথবা মাইট বসাবো। তাহলে কি হয়ে যাবে, আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা নোট দেখো। এই লেস্ট লেস্ট হলো কি একটা নেতিবাচক অর্থ দেয়। লেস্ট অর্থ কি জানো, নতুবা বা নয়তো বা। এটা কি একটা, এটা নিজে নিজেই একটা নেগেটিভ অর্থ দেয়। তাই এই যে লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, এরপরে ভার্বের সাথে কখনোই কি নো, এরপরে ভার্বের সাথে কখনোই নট, নো, নেভার এগুলো বসবে না। তাহলে লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের পরবর্তী ভার্বের পূর্বে আমরা কি বসাবো, সবসময় শুড অথবা মাইট। আর কি বসানো যাবে না কোনো সময়, নো, নট এবং নেভার এগুলো বসানো যাবে না, কারণ লেস্ট নিজেই একটা কি নেগেটিভ অর্থ দেয়। লেস্ট অর্থ কি নতুবা বা নয়তো বা। আচ্ছা, আমরা এটা তোমাদের নোটটা এত বেশি মনে রাখার দরকার নেই, তোমরা শুধু কি এই নিয়মটা মনে রাখবা। আচ্ছা, এক্সাম্পলে যখন যাবো তখন আমরা কি সহজ করে বুঝতে পারবো। দেখো কি বলছে, প্লে ওয়েল লেস্ট ইউ ড্যাশ ইন দ্য ফাইনাল গেম। এই যে দেখো, আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি, এই যে লেস্ট আছে আমাদের এখানে। তাহলে আমরা কি জানি, কোনো একটা সেন্টেন্সে যদি আমরা লেস্ট পাই, তাহলে এর পরবর্তী যে ভার্বটা বসবে, সেই ভার্বের পূর্বে আমরা শুধু কি বসায় দিব, শুড অথবা মাইট। তাহলে আমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। এই যে ফেল আছে, এর পূর্বে আমরা শুড অথবা মাইট বসায় দিব। আবার দুটো একসাথে বসানো যাবে না, তুমি যে কোনো একটা বসাবা। তোমার যদি মনে হয় তুমি মানে তোমার যদি মনে হয় শুডটা তোমার কাছে সহজ, তাহলে তোমরা শুড বসাবা। তোমাদের কাছে যদি মনে হয় মাইটটা তোমাদের কাছে সহজ, তাহলে তোমরা কি বসাবা, মাইট বসাবা। কিন্তু যে কোনো একটা বসাতে হবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল 1 নাম্বার এক্সাম্পলটা সহজ করে বুঝে গেলাম। এখন 2 নাম্বার এক্সাম্পলে যাই, দেখি কি বলছে। কল মি টু উইস এ উইক লেস্ট আই ড্যাশ ইউর মেমোরি। এই যে দেখো, আমাদের সেন্টেন্সের অর্থ বা সেন্টেন্স কিছু বোঝার দরকার নাই। একটা সেন্টেন্সে আমরা এই যে লেস্ট এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে ফেলছি, মানে এরপরে যে ভার্বটা বসবে, এই ভার্বের পূর্বে আমরা শুড অথবা মাইট বসাবো। তাহলে এখানে ফরগেট আছে, আমাদের সঠিক আনসারটা কি হবে, শুড ফরগেট অথবা কি মাইট ফরগেট। তাহলে আমরা 2 নাম্বার এক্সাম্পলটা সহজ করে বুঝে গেলাম। এখন 3 নাম্বার এক্সাম্পলে যদি আমরা যাই, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন। এই যে দেখো, একটা সেন্টেন্সের লেস্ট এই কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করে ফেলছি। তার মানে এই যে এই লেস্টের পরে যে ভার্বটা বসবে, এই ভার্বের পূর্বে আমরা শুড অথবা মাইট বসাবো। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক আনসার হবে শুড মিস, কারণ আমরা জানি শুড একটা মডাল ভার্ব, আর এই মডাল ভার্বের পর সবসময় মেইন ভার্বের কি বসে, বেস ফর্মটা বসে। তাহলে আমরা 3 নাম্বার এক্সাম্পলটাও সহজ করে বুঝে গেলাম। এই রুলটা যেহেতু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এই রুলটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং কি এই রুলসের উপর বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে আমরা 24 নাম্বার যে নিয়মটা ছিল সেটা আমরা খুব সহজ করে বুঝে গেলাম। এখন আমরা কি পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, আমরা পরের নিয়মে চলে আসছি। দেখি পরের নিয়মে কি বলছে। এই যে 25 নাম্বার নিয়মটা হলো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা যদি তোমরা না জানো, তাহলে তোমরা শুধু রাইট ফর ভার্বেই না, তো সেই সাথে তোমরা রাইটিং এর ক্ষেত্রে অনেকটা ভুল করবা। তোমরা রাইটিং এ অনেক সময় এই নিয়মের উপর কি ভুল করে থাকো, এর ফলে তোমাদের রাইটিং এর অনেক নাম্বার কাটা যায়। দেখো, আজকের পর থেকে এরকম আমরা ভুল কখনোই করব না। দেখো কি বলছে 25 নাম্বার নিয়মটা, প্রিপোজিশনাল ফ্রেজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এদের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমরা যদি সহজ করে বুঝি, এইগুলো হলো একটা কিওয়ার্ড। এই প্রথম যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটা কোনো কিওয়ার্ড না, এটা শুধু তোমরা আলাদা করে রাখো। এটা কি আমরা একটু পরেই বুঝবো। দেখো, তোমরা এই উইথ থেকে এই পর্যন্ত এই কিওয়ার্ড গুলো মনে রাখবা। দেখো, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও, সেই সেন্টেন্সের যে প্রথম সাবজেক্টটা থাকবে বা এই কিওয়ার্ড গুলোর পূর্বে, এই কিওয়ার্ড গুলোর আগে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা কি বসাবা, ভার্ব বসাবা।
আচ্ছা, এখন আমরা যদি एग्जांपले যাই তখন দেখব সহজ করে বুঝে ফেলবো। আমাদের মেইন কনসেপ্ট কি, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সের পূর্বের সাবজেক্ট বা এই কিওয়ার্ড গুলোর আগের যে সাবজেক্টটা থাকবে এই সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো। সেই আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আমরা ভার্বটা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। আবার এর আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্বটা কি বসাবো, প্লুরাল বসাবো। তাহলে एग्जांपले যখন আমরা যাব তখন আমরা খুব সহজ করে বুঝতে পারবো। কিন্তু আমরা আগে বুঝি যে প্রিপোজিশনাল ফ্রেজটা কি আসলে। দেখো তো, কোনো একটা সেন্টেন্সে যদি যে প্রিপোজিশন থাকে, অফ কি একটা প্রিপোজিশন, এই অফ থেকে শুরু করে এই যে ভার্বটা আছে না, এই ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটুকু মানে যে অংশটুকু আছে এটাকে বলা হয় কি জানো, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমাদের কিওয়ার্ডটা কি, প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কি এখন সহজ করে চিনে ফেললাম যে কোনো একটা সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে এবং এই প্রিপোজিশন থেকে শুরু করে এই ভার্বের আগ পর্যন্ত এই অংশকে একত্রে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্স যে পূর্বের যে একটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। এই যে দেখো তো, এখানে দা ফ্লাওয়ার্স, এই যে দেখো এটা একটা সাবজেক্ট, আর দা গার্ডেন এটা একটা সাবজেক্ট। এখন এখানে আমাদের একটা ভার্ব বসাইতে বলছে, আমরা এখন কোন ভার্বটা বসাবো। দেখো তো, দা ফ্লাওয়ার্স হলো আমাদের প্লুরাল একটা সাবজেক্ট, আবার দা গার্ডেন হলো আমাদের একটা সিঙ্গুলার সাবজেক্ট। এখন যদি আমাদের একটা বি ভার্ব বসাতে হয় আমাদের কি বসাতে হবে, ধরো এই প্যাসেজটা আমরা ধরে নিলাম আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা যদি দা ফ্লাওয়ার্স অনুযায়ী ভার্ব বসাই তাহলে আমাদের বসাতে হবে আর। আবার দা গার্ডেন অনুযায়ী যদি আমরা ভার্ব বসাতে চাই আমাদের কি বসাতে হবে, ইজ। তাহলে আমাদের কোনটা সঠিক হবে, এই যে নিয়মে পড়লাম, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের মানে এই সেন্টেন্সের পূর্বের সাবজেক্ট অনুযায়ী বা এই প্রিপোজিশনাল ফ্রেজের মানে আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এই সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয় আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, এই সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব বসাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম एग्जांपलটা যদি দেখি, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ড্যাশ বিউটিফুল, এখানে আমরা কি বি ভার্ব বসাবো। দেখো তো, এখানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজ আমরা আইডেন্টিফাই করলাম, এর যে পূর্বের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো। এখানে আমরা দ্য ফ্লাওয়ার অনুযায়ী ভার্ব বসাবো, সরি দ্য ফ্লাওয়ার্স অনুযায়ী মানে ভার্ব বসাবো, দ্য গার্ডেন অনুযায়ী আমরা ভার্ব বসাবো না। তাহলে এখানে যদি দ্য ফ্লাওয়ার্স অনুযায়ী আমরা মানে ভার্ব বসাই আমাদের কি বি ভার্ব বসাতে হবে, এটা প্লুরাল বি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা জানি কি কি প্লুরাল বি ভার্ব হলো আর এবং কি ওয়ার, কিন্তু আমাদের এটা বুঝতে হবে কি দেখে, প্যাসেজ দেখে। আমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা কি বসাবো, আর বসাবো। আবার প্যাসেজটা যদি আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কি বসাবো, ওয়ার বসাবো। তাহলে আমাদের এইখানে আনসারটা আর দেওয়ার কারণ কি, হয়তোবা আমি যে প্যাসেজ থেকে তোমাদের এই সেন্টেন্সটা নিয়ে আসছি বা एग्जांपलটা নিয়ে আসছি ওই প্যাসেজটা হয়তোবা প্রেজেন্ট টেন্সে ছিল, তাই এখানে আনসার আর দেয়া। বাট তোমরা কিভাবে আনসার দিবা, তোমরা আগে প্যাসেজটা দেখবা। তোমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমরা আর দিবা, আর যদি তোমাদের প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা ওয়ার ব্যবহার করবা। আমাদের মেইন কনসেপ্ট হলো আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। আচ্ছা, এক নাম্বার নিয়মটা আমরা খুব সহজে বুঝে গেলাম কেন আর হইছে। এখন আমরা দুই নাম্বার एग्जांपले যাব। দেখো কি বলছে দুই নাম্বার एग्जांपले, the mayor along with his two brothers dash coming here। আচ্ছা, এখানে আমরা কি বসাবো, ইজ নাকি আর। এই যে দেখো আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি, along with। এই along with এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সের পূর্বের সাবজেক্ট অনুযায়ী বা এই কিওয়ার্ডের যে আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে এখানে দেখো তো, দা মেয়র কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে আমাকে এখানে একটা এমন বি ভার্ব ব্যবহার করতে হবে যে বি ভার্বটা কি একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমরা কি জানি সিঙ্গুলার বি ভার্ব কোনগুলো, ইজ হলো সিঙ্গুলার বি ভার্ব এবং ওয়াজ হলো কি সিঙ্গুলার বি ভার্ব। কিন্তু আমাদের এটা ইজ দিব না ওয়াজ দিব এটা নির্ভর করবে আমাদের প্যাসেজের উপর। আমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। আবার প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। তাহলে তোমাদের এই রুলস অনুযায়ী তোমার মেইন কনসেপ্ট হলো যে এই যে ভার্বটা এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, আর এটা কোন টেন্সে হবে সেটা ডিপেন্ড করবে তোমার প্যাসেজের উপর। তোমাদের প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তোমরা ইজ ব্যবহার করবা, আর প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তোমরা কি ব্যবহার করবা, ওয়াজ ব্যবহার করবা। আচ্ছা, এখন আমরা তিন নাম্বার एग्जांपले যদি যাই, আমরা রুমা as well as ঝুমা ড্যাশ হ্যাপি, এই যে as well as আমরা এই যে কিওয়ার্ড পেয়ে গেছি। এই যে as well as যদি এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের পূর্বের সাবজেক্ট অনুযায়ী অথবা এই কিওয়ার্ডের পূর্বের সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো। এই সেন্টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি প্রেজেন্ট টেন্সে একটা সিঙ্গুলার ভার্ব বসাবো। আবার এই সেন্টেন্সটা যদি এই প্যাসেজটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তাহলে কি আমরা পাস্ট টেন্সের একটা সিঙ্গুলার ভার্ব বসাবো। তাই আমাদের কি এখানে ইজ অথবা ওয়াজ যে কোনো একটাই হতে পারে। তোমরা কি তোমাদের প্যাসেজ আকারে তোমাদের প্যাসেজ যে অনুসারে থাকবে বা তোমাদের প্যাসেজটা
যে টেন্সে থাকবে তোমরা সেই টেন্স অনুযায়ী আনসার করবা। আচ্ছা, এখন 4 নাম্বার एग्जांपले যদি আমরা যাই, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট, এই যে দেখো এখানে আমাদের পেজ বাজবে, এই যে উইথ এই কিওয়ার্ডটা আমরা পাই গেছি, এই যে উইথ বলছিল ভাইয়া, এই উইথ এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের পূর্বের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে, বা এই কিওয়ার্ডের পূর্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে কিওয়ার্ডের পূর্বের সাবজেক্ট কোনটা? দা টিচার, তাহলে আমাদের ভার্বটা বসাতে হবে কি? দা টিচার। কিন্তু তোমরা কি করো ভুল করে এই যে এর পরের যে মানে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী তোমরা ভার্ব বসায় দাও। তাহলে পরের সাবজেক্টটা হলো আমাদের প্লুরাল আর এই পূর্বের সাবজেক্টটা হলো আমাদের দা টিচার। তাহলে দুটা অনুযায়ী তোমরা যদি এটা অনুযায়ী ভার্ব বসাও তোমাদের একটা প্লুরাল ভার্ব বসাতে হবে, আর যদি তোমরা প্লুরাল ভার্ব বসাও তোমাদের আনসার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাই তোমাদের কি আগে নিয়মটা ভালো করে বুঝতে হবে এবং কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। এই কিওয়ার্ডগুলো যদি তোমাদের মনে রাখে তাহলে এই যে এই নিয়মের বা একটু ডিফিকাল্ট যে নিয়মগুলো তোমরা গতানুগতিক মানে ধারায় পড়ো না বা তোমাদের মনে থাকে না, এই নিয়মগুলো থেকে কোশ্চেন আসলে তোমরা সহজে আনসার করতে পারবা। তাহলে উইথ আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে এই উইথ এর পূর্বের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখানে দা টিচার হলো কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর এখানে আমাদের মানে বসাইতে বলছে কি একটা সিঙ্গুলার বি ভার্ব বসাতে হবে। তার মানে আমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি বসাবো? ইজ বসাবো। আর আমাদের এই প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। তাহলে আমরা 4 নাম্বার एग्जांपलটাও সহজ করে বুঝে গেলাম। এখন যদি আমরা 5 নাম্বার एग्जांपले আসি, দেখি কি বলছে। দা বয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ প্লেইং, এই যে দেখো অ্যালং উইথ আমরা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। এই কিওয়ার্ড পাইছি মানে এই কিওয়ার্ডের পূর্বের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি করতে হবে? ভার্বটা বসাতে হবে। তাহলে দা বয় হলো এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাকে এমন একটা বি ভার্ব বসাতে হবে যেটা কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার বি ভার্ব কোনটা? ইজ এবং ওয়াজ। আমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইজ ব্যবহার করব, এবং প্যাসেজটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। তাহলে আমরা 25 নাম্বার যে নিয়মটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, এই নিয়মটা আমরা খুব সহজ করে শিখে গেলাম। এখন আমরা আমাদের লাস্ট নিয়মে চলে যাব এবং ওই নিয়মটা পড়লেই আমাদের রাইট ফর্ম ভার্বের জার্নি শেষ হয়ে যাবে। এরপর শুধু আমরা কি করব? শুধু বোর্ড কোশ্চেন এবং মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে এখন আমরা কি পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের শেষ নিয়মে চলে আসছি। এই নিয়মের পর আমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে। আর এই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই সাথে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট আমরা কি অনেক সহজ করে শিখবো। দেখি কি বলছে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত সেন্টেন্স। আচ্ছা ভাই, শর্তযুক্ত সেন্টেন্স কি? ধরো আমি তোমাকে বললাম তুমি যদি ভালো করে পড়ো তবে তুমি ভালো রেজাল্ট করবে। এই যে আমি বললাম তুমি যদি ভালো করে পড়ো, একটা শর্ত দিয়ে দিলাম, তুমি যদি ভালো করে পড়ো তবেই কি তুমি একটা ভালো রেজাল্ট করবে। এটাকে বলা হয় শর্তযুক্ত সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্স। এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের নিয়মটা কি দেখি তো। এই বক্সের এই দুটো পার্ট তোমরা বুঝো, এই পার্টটুকু বাদ দিয়ে দাও, এই পার্টটুকু কি এখন বোঝার দরকার নাই। তোমরা এতটুকু মনে রাখবা যে এরকম শর্তযুক্ত সেন্টেন্সে দুটো ভার্ব থাকে বা দুটো অংশে ভাগ করা থাকে। এই যে বললাম যে তুমি যদি ভালো করে পড়ো, এই যে একটা ভাগ, এরপরে কি তবে তুমি ভালো রেজাল্ট করবে, এটা হলো কি আরেকটা ভাগ। এই যে দেখো প্রথম ভাগে কি থাকবে? ইফ থাকবে এবং এর সাথে একটা ভার্ব থাকবে। এর পরের যে মানে পরের অংশে কি আরেকটা ভার্ব থাকবে। এই যে দেখো এখন আমাদের এতটুকু দিয়ে আমরা বুঝে ফেলবো যে ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, ধরো যে তোমরা শুধু মনে রাখো প্রেজেন্ট টেন্সে আছে, ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এর পরের ভার্বের সাথে কি হবে? উইল যুক্ত হবে। আবার ইফ এর সাথে যে ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই যে পরের যে ভার্বটা থাকবে ওটার সাথে কি ব্যবহার কি যুক্ত হবে? উড যুক্ত হবে। তাহলে আমরা সহজ করে বুঝলাম। এখন দেখো 3 নাম্বারটা, এটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে বাট এটা অনেক সহজ। যে ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি পাস্ট পারফেক্টে হয়, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? একটা হেড থাকবে, এরপরে একটা ভার্বের V3 ফর্ম থাকবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সেন্টেন্সে কি থাকবে? হেড থাকবে এবং এরপরে একটা ভার্বের V3 ফর্ম থাকবে, তবে কি সেটা পাস্ট পারফেক্ট হবে। এবং ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি পাস্ট পারফেক্টে হয় তাহলে এই যে পরের যে ভার্বটা আছে ওইটার পূর্বে কি ব্যবহার করবা? উড হ্যাভ ব্যবহার করবা। আর হ্যাভ এর পর সবসময় কি বসে? ভার্বের V3 ফর্ম বসে। তাহলে যে মেইন ভার্বটা থাকবে ওটা কি বসাবা? শুধু V3 ফর্মে বসাবা। তাহলে আমরা যদি সহজ করে বুঝি, ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি বসাবো? পরের ভার্বের সাথে উইল বসাবো। আর ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা পরের ভার্বের সাথে শুধু কি বসাবো? উড ব্যবহার করব। আর ইফ এর সাথে যে ভার্বটা থাকে সেটা যদি পাস্ট পারফেক্টে থাকে, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হেড প্লাস V3। তাহলে যদি ইফ এর সাথে যে ভার্বটা সেটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে পরের ভার্বের সাথে কি যুক্ত করব? উড হ্যাভ যুক্ত করব। আর আমরা কি জানি? হ্যাভ এর পর সবসময় ভার্বের V3 ফর্ম, মানে হ্যাভ এর পর সবসময় কি বসে? ভার্বের V3 ফর্ম বসে। তাহলে এইটুকু তো আমাদের নতুন করে পড়ার দরকার নাই, আমরা শুধু এতটুকু মনে রাখবো যে এটা ভালো করে বুঝো যে প্রেজেন্ট ইনডিফিনিট সমান সমান কি? উইল, পাস্ট ইনডিফিনিট সমান সমান উড, আর পাস্ট পারফেক্ট সমান সমান কি? উড হ্যাভ
প্লাস V3। আর উইল আর উড কি মডাল ভার্ব, আর এই মডাল ভার্ব গুলোর বসার সময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। এইটুকু তো আমাদের মানে পড়ার দরকার নাই, বোঝার দরকার নাই, এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, ইফ যুক্ত সেন্টেন্সে প্রথম অংশে বা ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট টেন্সে থাকে, তোমরা পরের ভার্বটা কি করবা, পরের ভার্বের সাথে শুধু একটা উইল ব্যবহার করে দিবা। আবার ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে পরের ভার্বের সাথে শুধু একটা উড ব্যবহার করে দিবা। আবার ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেটা যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে পরের যে ভার্বটা থাকবে সেটার সাথে তোমরা কি করে দিবা, শুধু উড হ্যাভ ব্যবহার করে দিবা। আর উড হ্যাভ এর পর সবসময় কি বসে, ভার্বের V3 ফর্ম বসে। তাহলে আমরা 25 নাম্বার নিয়মটা সহজ করে বুঝে গেলাম। এখন যখন আমরা এক্সাম্পলে যাব তখন দেখবে একবারে এই নিয়মটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে। তাহলে এখন আমরা কি এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের এক্সাম্পলে চলে আসছি, বাট এক্সাম্পলটা করার আগে আমরা আবার কি একটা সামারি করে নেব। আমরা কি পড়ছিলাম একটু আগে, প্রেজেন্ট টেন্স সমান সমান কি উইল, আর পাস্ট টেন্স সমান সমান কি উড, আর পাস্ট পারফেক্ট সমান সমান কি উড হ্যাভ প্লাস V3। আর পাস্ট পারফেক্ট কিভাবে হবে, একটা হেড থাকবে, এরপরে একটা কি থাকবে, ভার্বের V3 ফর্ম থাকবে। এবং পাস্ট পারফেক্ট ইফ যুক্ত ভার্বটা যদি বা ইফ যে অংশে আছে সেই অংশের ভার্বটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের যে ভার্বটা থাকবে সেটা কি হবে, সেটার সাথে উড হ্যাভ যুক্ত হবে। আর হ্যাভ এর পর সবসময় কি বসে, ভার্বের V3 ফর্ম বসে। এই যে দেখো এক্সাম্পল গুলো যখন করবো আমরা, তখন দেখো পানির মতো সহজ হয়ে গেছে। দেখো কি বলছে প্রথম এক্সাম্পলটা, ইফ ইউ ড্যাশ হার্ড, সরি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ ড্যাশ দ্য এক্সাম। এই যে দেখো ইফ যুক্ত সেন্টেন্স, শর্ত যুক্ত সেন্টেন্স। এই যে ইফ এর সাথে যে ভার্বটা সেটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। এই যে দেখো স্টাডি কি এটা প্রেজেন্ট টেন্সে আছে, স্টাডি দেখে বুঝতে পারলাম এই যে ইফ এর সাথে যে ভার্বটা সেটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। আর ভাইয়া বলছিল ইফ এর সাথে যে ভার্বটা সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এর পরে যে ভার্বটা বসবে ওই ভার্বের সাথে কি বসবে, শুধু একটা উইল বসবে। তাহলে আমরা উইল ব্যবহার করব। আর এই উইলের পর সবসময় কি বসে, উইলের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কারণ উইল একটা মডাল ভার্ব। তাহলে যে ভার্বটা থাকবে ওটাই আমরা কি করব, ওটাই আমরা বসায় দিব। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর এক্সাম্পলের আনসারটাও সহজ করে বুঝে গেলাম। এখন যদি 2 নম্বর এক্সাম্পলে যাই, দেখি কি বলছে, ইফ ইট রেইনস উই ড্যাশ এট হোম। এই যে দেখো কি বলছে, ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যে ভার্বটা আছে, দেখো তো ইফ এর সাথে যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম, এই যে দেখো রেইনস, এই ভার্বটা দেখেই বুঝলাম যে আমাদের ইফ এর সাথে যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এর পরবর্তী যে ভার্বটা বসবে ওটার পূর্বে শুধু আমরা কি বসাবো, উইল বসাবো। কারণ কি আমরা কি জানি, প্রেজেন্ট সমান সমান উইল, পাস্ট সমান সমান কি উড, আর পাস্ট পারফেক্ট সমান সমান উড হ্যাভ প্লাস V3। তাহলে আমরা 2 নম্বর এক্সাম্পলের আনসারটা সহজ করে পেয়ে গেলাম। এখন যদি আমরা 3 নম্বর এক্সাম্পলে যাই, দেখি কি বলছে, ইফ হি স্টাডিড সিরিয়াসলি হি ড্যাশ GPA 5। এই যে দেখো ইফ যুক্ত সেন্টেন্সের সাথে বা ইফ এর সাথে যে ভার্বটা আছে সেটা আছে কি পাস্ট টেন্সে। কিভাবে বুঝলাম, এই যে স্টাডিড দেখে বুঝলাম যে এই ভার্বটা আমাদের কি আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে ইফ এর সাথে যে ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এর পরের যে ভার্বটা বসবে সেটা কি বসবে সব সময়, সেটার পূর্বে সব সময় উড বসবে। কারণ আমরা কি জানি, পাস্ট সমান সমান উড। তাহলে আমরা কি করব, শুধু এই যে ভার্ব আছে ওই ভার্বের পূর্বে শুধু আমরা একটা কি বসায় দিব, উড বসায় দিব। আর ওই যে ভার্বটা থাকবে ওই ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি উড একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় কি বসে, মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা কি 3 নম্বর এক্সাম্পলের আনসারটা সহজ করে বুঝে গেলাম। কারণ 4 নম্বর এক্সাম্পল যদি যাই, দেখি কি বলছে, ইফ আই হ্যাড এ কার আই ড্যাশ ইট মাইসেলফ। আচ্ছা দেখো এই এক্সাম্পলে অনেকেই ভুল করো, তোমরা হেড দেখেই মনে করো যে এটা 3 নাম্বার নিয়মে পড়বে। যে হেড ভাইয়া বলছিল যে হেড দেখেই তোমরা কি ভাবো যে এখানে যেহেতু হেড আছে তার মানে এটা মনে হয় যে পাস্ট পারফেক্ট, কিন্তু না। তোমরা ভালো করে বুঝবা যে হেডের পরে যদি একটা ভার্বের V3 ফর্ম থাকে, হেডের পর যদি ভার্বের V3 ফর্ম থাকে তবেই সেটা হবে কি পাস্ট পারফেক্ট। হ্যাভ, হ্যাজ, হেড এর পর যদি কোনো ভার্বের V3 ফর্ম না থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কখনোই পারফেক্ট সেন্টেন্স হবে না। তাহলে আমাদের কি পারফেক্ট টেন্স হতে গেলে কি করতে হবে, আমাদের পারফেক্ট হতে গেলে কি করতে হবে, হ্যাভ, হ্যাজ, হেড এর পর একটা V3 ফর্ম লাগবে। এই যে এখানে হেড এর পর যদি আমাদের V3 ফর্ম থাকতো, তাহলে এই যে এই সেন্টেন্সটা আমাদের কি হয়ে যেত, পাস্ট পারফেক্টে। কিন্তু হেড এর পর আমাদের কোনো V3 ফর্ম নাই, একটা ভার্বের V3 ফর্ম নাই, তার মানে আমরা বুঝলাম এই সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট না, এই সেন্টেন্সটা হলো পাস্ট টেন্সে আছে। তাহলে ইফ এর সাথে এই ভার্বটা যে আছে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এই পরবর্তী ভার্বটা কিভাবে বসাবো, শুধু ওই পরবর্তী ভার্ব মানে পরবর্তী ভার্বের পূর্বে আমরা কি বসায় দিব, এটা উড বসায় দিব। তাহলে আমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। তাহলে এখানে ড্রাইভ আছে, আমরা কি দিব আনসারটা, উড ড্রাইভ। তাহলে আমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। এবার আমরা 5 নাম্বার एग्जांपले যদি যাই, ইফ হি হ্যাড স্টাডিড হি ড্যাশ দ্য एग्जाम। এই যে দেখো ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যে ভার্বটা আছে, দেখো ইফ এর অংশে যে ভার্বটা আছে এটার সাথে কি আছে, হেড আছে এবং V3 ফর্ম আছে। তার মানে আমরা এই ভার্বটা দেখেই বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আমাদের কি আছে,
পাস্ট পারফেক্ট টেন্সে আছে, মানে ভাইয়া বলছিল যদি ইফ এর সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের যে ভার্বটা বসবে সেটার সাথে কি বসবে সবসময়, সেটার সাথে সবসময় উড হ্যাভ বসবে এবং এই ভার্বটা যে আছে ওটার ভি থ্রি ফর্মটা বসবে। তাহলে আমাদের এখানে আমরা কি ইফ এর সাথে যে ভার্বটা আছে সেটা কি আছে, পাস্ট পারফেক্ট। কিভাবে বুঝলাম, এই যে হ্যাড আছে এবং একটা ভার্বের ভি থ্রি ফর্ম আছে, তাহলে আমাদের পরবর্তী যে ভার্বটা আছে ওটার পূর্বে আমরা কি বসাবো, শুধু উড হ্যাভ বসাবো, আর এই যে ভার্বটা আছে ওটার ভি থ্রি ফর্ম বসাবো, কারণ হ্যাভ এর পর সবসময় কি বসে, ভার্বের ভি থ্রি ফর্ম বসে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পর সবসময় যদি কোনো একটা ভার্ব বসে সেটা কি বসবে, সেটা সবসময় ভি থ্রি ফর্মে বসবে। আচ্ছা, 5 নাম্বার एग्जांपलটা আমরা সহজ করে বুঝে গেলাম। এখন যদি আমরা 6 নাম্বার एग्जांपले আসি, দেখি কি বলছে। ইফ আই হ্যাড সিন হিম আই ড্যাশ ইউ। আচ্ছা, এখানে কি বলছে, ইফ আই হ্যাড সিন হিম আই ড্যাশ ইউ। এই যে দেখো ইফ এর সাথে যে ভার্বটা আছে এটার সাথে কি আছে, হ্যাড আছে এবং এরপর একটা ভার্বের ভি থ্রি ফর্ম আছে। তাহলে হ্যাড এবং ভার্বের ভি থ্রি ফর্ম দেখেই আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা আছে কিতে, পাস্ট পারফেক্টে। যেহেতু এটা পাস্ট ইফ এর সাথে যে মানে ভার্বটা আছে এটা যেহেতু পাস্ট পারফেক্টে আছে, তার মানে এরপরে যে ভার্বটা বসবে ওটার পূর্বে কি বসবে, ওটার পূর্বে সবসময় উড হ্যাভ বসবে এবং এই ভার্বটা আছে যে ওই ভার্বের ভি থ্রি ফর্ম আমরা কি করব, বসাই দিব, কারণ আমরা জানি হ্যাভ এর পর সবসময় ভার্বের ভি থ্রি ফর্ম বসে। তাহলে আমাদের 6 নম্বরের আনসার কি হবে, উড হ্যাভ ইনফর্মড। তাহলে এটা এই নিয়মগুলো তোমাদের মানে সচরাচর আসে না, বাট যখনই আসে তোমরা সহজেই ভুল করে ফেলো, কারণ তোমরা এগুলো পড়ো না, তোমাদের কাছে কঠিন মনে হয়, বাট একটু যদি বুঝে বুঝে পড়ো তখন দেখবা যে এই নিয়মগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হইতেছে। তাহলে এখন যদি আমরা 7 নাম্বার एग्जांपले যাই, দেখি কি বলছে। ইফ দে হ্যাড ইনভাইটেড মি আই ড্যাশ দ্য প্রোগ্রাম। এই যে দেখো ইফ এর সাথে যে ভার্বটা আছে এটা কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি ফর্মে আছে, তার মানে আমরা বুঝলাম এই ভার্বটা কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যেহেতু এটা পাস্ট পারফেক্টে আছে, তার মানে পরের যে ভার্বটা বসবে ওটার পূর্বে আমরা কি বসাবো, একটা উড হ্যাভ বসাবো, আর এই যে এই ভার্বটা আছে এই ভার্বের ভি থ্রি ফর্ম বসাই দেব। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, উড হ্যাভ, আর এই যে অ্যাটেন্ড আছে এটার সাথে আমরা শুধু কি ইডি যোগ করে এটাকে ভি থ্রি ফর্মে নিয়ে নিব। মানে আমাদের সঠিক আনসার হবে উড হ্যাভ অ্যাটেন্ডেড। তাহলে আমরা এই লাস্ট যে एग्जांपलটা লাস্ট যে রুলটা ছিল বা নিয়মটা ছিল একটু ডিফিকাল্ট আমাদের বা আমাদের কাছে একটু কঠিন মনে হয়, সেটাও আমরা খুব সহজ করে বুঝে গেলাম। আচ্ছা, আমরা তো ক্লাস মানে পার্ট 1 থেকে পার্ট 2 আর আজকে আমাদের শেষ পার্ট ছিল পার্ট 3, এটা আমরা খুব ভালোভাবে পড়লাম এবং এই যে নিয়মগুলো আমরা খুব ভালোভাবে বুঝেছি এবং কি করেছি, এই নিয়মগুলোর উপর অনেকগুলো বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। কিন্তু তাতেও দেখবা যে তোমরা রাইট ফর্ম ভার্বে ভালো করতে পারবে না, কারণ এইগুলো যে পড়লা তোমরা এখন তোমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। কিভাবে এই অ্যাপ্লাই করা শিখবা তোমরা, এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বা মডেল কোশ্চেন সলভ করতে হবে, অথবা বিভিন্ন স্কুলের যে কোশ্চেনগুলো আসে রাইট ফর্ম ভার্বের উপর সেগুলো তোমাদের সলভ করতে হবে। তা না হলে তুমি যতই রুলস পড়ো তুমি ভালো করতে পারবে না। তাই এখন আজকে তো আমরা মানে রাইট ফর্ম ভার্বের মানে নিয়মগুলো শিখা শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা কি করব, এই রাইট ফর্ম ভার্বের উপর কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। এর ফলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আসলেই এই নিয়মগুলো কিভাবে আমাদের অ্যাপ্লাই করে আমাদের রাইট ফর্ম ভার্বের আনসারটা সঠিক করতে হয়। সেই সাথে তোমরা বুঝতে পারবা কি ক্রাইটেরিয়াতে তোমাকে মানে এই রাইট ফর্ম ভার্বের রুলস গুলো অ্যাপ্লাই করতে হয় এবং তোমরা কিভাবে আসলে এক্স্যাক্টলি বাসায় কিভাবে প্র্যাকটিস করবা। আমি যেভাবে তোমাদের প্র্যাকটিস করাই দেব ঠিক সেভাবেই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে দেখবা যে এই রাইট ফর্ম ভার্ব তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হইতেছে। সেই সাথে তোমরা এই রাইট ফর্ম ভার্বের উপর পরীক্ষায় খুব ভালোভাবে সহজেই কনফিডেন্সের সাথে আনসার দিয়ে এই রাইট ফর্ম ভার্বের উপর পূর্ণাঙ্গ মার্ক নিশ্চিত করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই রাইট ফর্ম ভার্বের উপর একটা অথবা একটা বোর্ড কোশ্চেন অথবা একাধিক বোর্ড কোশ্চেন সলভ করব, যাতে আমরা বুঝতে পারি যে আমরা যে নিয়মগুলো বা রুলগুলো শিখলাম এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে পরীক্ষায় এগুলো ব্যবহার করে আমাদের সঠিক আনসার বের করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।